হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল নিমেষে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি অনিমেষ কুণ্ডু। আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার, এই বিষয়টা নিয়ে। তো প্রথমে জানবো এই এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার কি। আচ্ছা, তার আগে তোমরা একটা কথা বলো, আমরা বা আমার যদি ইচ্ছা হয় আজকের দিনে বাংলাদেশের ইলিশ খাবো, আমি খেতে পারবো? অবশ্যই পারবো। আমি কি করব, বাজারে যাব, সেখানে ইলিশের দাম জিজ্ঞেস করব, ইলিশ পয়সা দেবো, নিয়ে চলে আসবো। কিন্তু একবার ভেবেছো কি, যে ইলিশটা আমি পাচ্ছি বাংলাদেশের বলে, তার মানে সেই ইলিশটা কি, সেই ইলিশটা বাংলাদেশ থেকে ভারত এসেছে। তাহলে বাংলাদেশ থেকে ইলিশটা ভারতে এসেছে, হয়েছে ভারতকে টাকা পাঠাতে হয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশে আমি যদি আমার টাকা নিয়ে বাংলাদেশে ঘুরতে চাই, বাংলাদেশের কোনো দোকানে গিয়ে বলিয়ে নাও ভারতের টাকা, সে কি নেবে টাকাটা? সে নেবে না, কারণ তার কাছে সেই কাগজি অর্থের কোনো ভ্যালু বা মূল্য নেই। ঠিক যেমন বাংলাদেশের কোনো লোক আমার দেশে যদি আসে এবং কিছু একটা আমার দোকান থেকে নেয় এবং তার বিনিময়ে সে যদি তাদের দেশে টাকা দেয়, আমিও কিন্তু তখন তাকে বলবো এটা কি, এই কাগজটা নিয়ে আমি কী করবো। অর্থাৎ আমরা জানি এক দেশের অর্থ অন্য দেশের গেলে তার ভ্যালু কিছু থাকবে না, কাগজ নোটের ক্ষেত্রে কিছুই থাকে না এবং অন্যান্য পয়সার ক্ষেত্রেও থাকে না। তাহলে এখানেই বিনিময় হার কনসেপ্ট বা এক্সচেঞ্জ রেট কনসেপ্টটা বোঝা দরকার। তো এক্সচেঞ্জ রেট কি, নর্মালি আমরা বলি যে আমি যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কথা নাই বলি বা ভারতের সঙ্গে অন্য দেশের কথা নাই বলি, আমি যদি নর্মালি বলি যে আমি কাউকে কিছু একটা দেবো, ধরুন আমার গাছে নারকেল হয়েছে, আমি কাউকে নারকেল দিলাম, মানে প্রতিবেশীর ক্ষেত্রে যেটা হয়, আমি কাউকে নারকেল দিলাম, আমার কাছে হয়েছে বা আমার কাছে আম হয়েছে দিলাম, সে তার গাছের কিছু একটা হয়েছে সেটা দিল, বলো আমার এখান থেকে নে, তুই ওখান থেকে দিল। অর্থাৎ একজন সঙ্গে আরেকজনের আদান প্রদান হচ্ছে, আমি কিছু দিচ্ছি তার বিনিময়ে সে কিছু দিচ্ছে, সেটা হচ্ছে নর্মালি বিনিময়। এখানে বাংলাদেশ থেকে মাছ আসছে এবং ভারত থেকে বাংলাদেশের কাছে পয়সা যাচ্ছে, বা এটাও হতে পারে ভারতের চা এখানে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে তার বিনিময়ে অর্থ আসছে, টাকা আসছে। তো এই কনসেপ্টেই আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝবো, যেটাকে বলা হয় বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। কিভাবে ঠিক হয়, সেই এক্সচেঞ্জ রেট দ্বারা ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের হিসাব যেটা হয়, সেই হিসাবটা কি বা কী করে ঠিকঠাক করা হয় বা চেষ্টা করা হয় সেটাকে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য আনতে। তো যাই হোক, আমি আরও কিছু বলার আগে তোমাদের একটা কথা বলতে চাই। আমি অনিমেষ কুণ্ডু, আমি তোমাদের ক্লাস 11 এবং 12-এর অনলাইন টিউশন পড়াই ইকোনমিক্সে। তোমরা যদি কেউ অনলাইন টিউশন পড়তে চাও আমার কাছে, তো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে যাদের ইকোনমিক্স আছে, 11 ক্লাস হোক, কলেজ হোক, বা কোনো কম্পিটিটিভ লাইনের জন্য চেষ্টা করছো, তো তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। তাহলে এই বিনিময় হার, এই কনসেপ্টটা হতে গেলে এখানে একটা নতুন কথা বলি, সেটা হচ্ছে দেশটাকে কিন্তু মুক্ত অর্থনীতি হতে হবে। মুক্ত অর্থনীতি হলেই দেশের এই এক দেশের টাকা আরেক দেশে বিনিময় হারের কনসেপ্টটা প্রযোজ্য। যদি দেশটা বদ্ধ হয়, আমার ভারতবর্ষের লোকেরা যদি ভারতবর্ষের মধ্যেই সমস্ত ট্রানজাকশন করে, তাহলে কিন্তু এই এক্সচেঞ্জ রেট বা বিনিময় হারের কনসেপ্টটার অত গুরুত্ব থাকে না, মানে থাকে না বললেই চলে। তো যাই হোক, তাহলে আমরা এক্সচেঞ্জ রেট পড়বো। তো বিনিময় হার কাকে বলে প্রথম জানবো, যেটা সেটা হচ্ছে বিনিময় হার হচ্ছে ভারতবর্ষ, কোন একটা দেশ পৃথিবীর অন্য সমস্ত দেশের সঙ্গে ট্রানজাকশন করছে। কোন একটা দেশ পৃথিবীর অন্য সমস্ত দেশ, ভারতবর্ষ পৃথিবীর অন্য সমস্ত দেশের সঙ্গে ট্রানজাকশন করছে এবং তার বিনিময়ে অর্থ আদান প্রদান করছে। বিনিময় হচ্ছে দেশের এক ইউনিট অর্থের বদলে, কোন একটা দেশের এক ইউনিট অর্থের বিনিময়ে অন্য দেশের অর্থ যতটা পাওয়া যায়, কোন একটা দেশের এক ইউনিট অর্থের বিনিময়ে, মানে আমাদের ভারতবর্ষের 1 টাকার বিনিময়ে পৃথিবীর অন্য যে কোনো দেশ যত টাকা দিতে প্রস্তুত, মানে তাদের দেশে যতটা অর্থ, টাকা বলবো না, তাদের দেশের যে অর্থ আছে সেটা যতটা দিতে চায়, সেটাই হলো তার বিনিময়। মানে ধরে নাও ভারতবর্ষ 1 টাকা পাঠালো বাংলাদেশকে,
ভারতবর্ষ যদি বাংলাদেশকে 1 টাকা পাঠায়, আজকের দিনে বাংলাদেশ মোটামুটি ওই ওদের দেশের ভারতবর্ষের টাকার সাইনটা এরকম দেখতে হয়। হ্যাঁ, এটাকে বলা হয় রুপিয়া বা INR, ইন্ডিয়ান রুপিস। বাংলাদেশের টাকার সাইন দেখতে হয় এরকম টয়ের মতো। তো আজকের ডেটে ভারতবর্ষ যদি 1 টাকা পাঠায় বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ দেবে ভারতবর্ষকে 1.4 সামথিং টাকা। মানে ভারতবর্ষ 1 রুপিয়া পাঠালে ওরা দেবে 1.4 টাকা। এবার আমরা দেখব কিভাবে বিনিময় হার একটা দেশের লেনদেন ব্যালেন্সকে, বাণিজ্যকে অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্টকে প্রভাবিত করে সেটা দেখো। তো দেখো আজকের ডেটে ভারতবর্ষের সঙ্গে যদি সব বইতে দেখো ডলারের কম্বিনেশন আছে। তো 1 টাকা সমান মানে ভারতবর্ষের আমেরিকার $1 সমান ভারতবর্ষের আজকের ডেটে আমি ধরে নিচ্ছি 85 রুপিস, 80 রুপিস করছি, তাদের বুঝতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 80 রুপিস এর মানে কি? এর মানে হচ্ছে ভারতবর্ষ আমেরিকার কোনো একটা জিনিসের দাম যদি 1 টাকা হয়, কোনো একটা চকলেটের দাম যদি 1 টাকা হয়, সেই চকলেটটা ভারতে অবস্থিত কোনো মানুষ যদি খেতে চায় তাকে কি করতে হবে? 80 টাকা দিতে হবে। ভারতবর্ষের মানুষকে 80 টাকা দিতে হবে। কী করে পাবে? তাহলে এবার আমেরিকার কোনো একটা জিনিসের দাম যদি $100 হয়, এটা $100 হয়, তাহলে ভারতবর্ষকে সেটা কত দিয়ে কিনতে হবে? তাহলে রুপিস 80, $1 সমান 80, তাহলে $100 সমান 100 সমান 80 পিঠে 8 পিঠে 3টে শূন্য, মানে 8000 টাকা দিয়ে দ্রব্যটা কিনতে হবে। ওকে, 8000 টাকা দিয়ে দ্রব্যটা কিনতে হবে। তাহলে এই যে 8000 টাকা দিয়ে দ্রব্যটা কিনতে হবে। এখন এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয় দেখো ব্যালেন্স অফ পেমেন্টে, BOP ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এদিকে ক্রেডিট থাকে, এদিকে ডেবিট থাকে। এখন যদি ক্রেডিট যদি বেশি হয়, অর্থাৎ ক্রেডিট যদি ডেবিটের থেকে বেশি হয়, অর্থাৎ যা এলো তার থেকে আমার কম গেল, তাহলে কি হবে? এটাকে বলা হয় উদ্বৃত্ত। যদি ক্রেডিট ইকুয়ালস টু ডেবিট হয় তাহলে এটাকে বলা হয় ভারসাম্য। আর যদি ক্রেডিট ইজ লেস দেন ডেবিট হয়, অর্থাৎ যা এলো তার থেকে আমার বেশি বেরিয়ে গেল, তাহলে এটাকে বলা হয় কি না? ঘাটতি। তাহলে ঘাটতি মেটাতো মানে আমার দেশে বৈদেশিক অর্থের পরিমাণ কম আছে। ঠিক আছে, এই তিনটে আমরা জানি। এখন এটা দেখো কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টকে প্রভাবিত করে। তার মানে কি? ক্রেডিট ডেবিট হচ্ছে মানে কি? টাকা বেশি বেরিয়ে যাচ্ছে, টাকা এক দেশ থেকে আমাদের দেশ থেকে আমেরিকায় চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে টাকা যাওয়া কন্ট্রোল করা যেতে পারে কীভাবে? দেখো, যদি এই 100 টাকা যে জিনিসটায় আমরা পাচ্ছি, মানে 8000 টাকায় যে ডলারটা কোনো জিনিসটা পাচ্ছি, ধরুন একটা প্যান্ট, ধরুন আমি 8000 টাকায় পাচ্ছি, প্যান্টটার দাম 8000 টাকা। ঠিক আছে, বিদেশের এর দাম $100, আমি এটা 8000 টাকায় পাচ্ছি। এখন যদি এই টাকাটা, যদি ডলারের যে ভ্যালুটা আছে, এখন এই $1 সমান 80 টাকা যেটা আছে, এটাকে যদি অবমূল্যায়ন করা হয়, অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন করা হয়, তাহলে কি হবে? দেখো, ডিভ্যালুয়েশন মানে হচ্ছে অন্য দেশের সাপেক্ষে নিজের দেশের অর্থের মূল্যকে কমানো। যেমন এটা $1 সমান 80 টাকা যদি হয়, তাহলে এটাকে কমানো হচ্ছে। অর্থাৎ আমি আগে $1টাকে এখন $1 সমান যদি আমি 90 টাকা করে দিই, সরকার যদি করে দেয়, তাহলে কি হবে? ওই জিনিসটার যেটার ভ্যালু ছিল $100, সেটা হয়ে যাবে 9000 টাকা। তাহলে আমরা জানি কোনো জিনিসের দাম যদি 8000 টাকা থেকে বেড়ে 9000 টাকা হয়, তাহলে সেই দ্রব্যটা আমদানি করার ক্ষেত্রে মানুষের কি হবে? মানুষের ইচ্ছা কমে যাবে। অর্থাৎ এখানে ডিমান্ড ইম্পোর্ট ডিমান্ড অর্থাৎ আমদানি করার চাহিদা যেটা ছিল সেটা কমে যাবে। সেটা যদি কমে যায়, ডেবিট কমে যাবে, অর্থাৎ আমার বিদেশি অর্থে যেটা বেরিয়ে যাচ্ছিল, দাম প্রচুর বেড়ে গেছে, তাহলে আমি এখন আর বিদেশ থেকে দ্রব্য আমদানি করব না। এটা একটা হতে পারে। আর একটা হয় মুদ্রা মূল্য হ্রাস।
মুদ্রা মূল্য হ্রাস, ইংরেজি থেকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে $1 সমান যেটা 80 টাকা ছিল, সেটা সেম জিনিস $1 সমান 90 টাকা হয়ে গেল। এটা তো সেম জিনিস হচ্ছে, এখানেও $1 সমান 80 থেকে 90 হলো, এখানেও $1 সমান 80 থেকে 90 হলো, কিন্তু এটা দেখো, এটা অবমূল্যায়ন, এই জিনিসটা সরকার নিজের ইচ্ছায় করে, কিন্তু এটা নিজের ইচ্ছায় হয় না, এটা মার্কেট ডিমান্ড সাপ্লাই হয়। প্রত্যেক দ্রব্যের মতো বৈদেশিক মুদ্রারও একটা চাহিদা যোগানের ব্যাপার থাকে। যে দেশের মুদ্রার চাহিদা যত বেশি, সেই দেশের মুদ্রার ভ্যালু তত বেশি, আর যে দেশের মুদ্রার ভ্যালু যত, মানে চাহিদা যত কম, তার ভ্যালু তত কম। আমেরিকার ডলারের সকলে নিতে চায়, সমস্ত দেশ আমেরিকার ডলার নিতে চায়, ওই জন্য ওই ডিমান্ড বেশি। রিসেন্ট আমাদের যে ব্রিক্স আছে, সেই দেশের মধ্যে, সেই দেশ কটার মধ্যে একটা নতুন নোট প্রচলন হওয়ার চেষ্টা চলছে, এবং জানি না কতদূর কি হবে, হয়তো হয়েও যাবে ভবিষ্যতে। এর জন্য কিন্তু আমেরিকা অনেক চিন্তিত আছে যে তাদের ডলারের মূল্য কিন্তু হ্রাস পাবে। কারণ যদি ব্রিক্সের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে, তারা যদি নিজেদের মধ্যে একটা অর্থ প্রচলন করে যেটা সকলে অ্যাকসেপ্ট করবে, তাহলে তো তাদের ট্রানজ্যাকশন, ভারতের সঙ্গে রাশিয়া, আরও যে সমস্ত দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে ট্রানজ্যাকশন তখন কিন্তু আর ডলারে হবে না, তখন ওই পার্টিকুলার নোটের দ্বারা হবে। তাহলে সেক্ষেত্রে ডলারের মূল্য কিন্তু হ্রাস পাবে। তো এই মার্কেট, অর্থাৎ যখন মার্কেট নিজে থেকে কোনো একটা দেশের অর্থের মূল্যকে কমিয়ে দেয়, অর্থের মূল্য গ্রহণযোগ্যতাটাকে কমিয়ে দেয়, ভ্যালুটাকে কমিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন বা মুদ্রা মূল্য হ্রাস। কোনো একটা, আর যখন সরকার নিজে থেকে নিজের দেশের অর্থের মূল্যকে কমায়, তাহলে সেটাকে বলা হবে অবমূল্যায়ন। এখানে কেন এটা করে কি সুবিধা দেখো, ধরে নাও এই যে 90 টাকা, এই যে প্রথম ধরে নাও 80 টাকা, ধরে নাও আমাদের দেশেতে একটা কারখানা খোলা হয়েছে, সেই কারখানাতে বিদেশি লোক এসে কারখানা খুলেছে, এফডিআই হয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ হয়েছে, হয়তো ন্যাশনাল ইনকাম, দেশটা যদি ওপেন হয়। তো এখানে একটা কর্মচারীর মাইনে ধরে নাও 80,000 টাকা, খুব সহজ করে বলছি, একটা কর্মচারী, ভারতের একটা লোক, সে 80,000 টাকা দিয়ে এখানে ম্যানেজার হিসেবে আছে, ওকে। এখন সেই লোকটার জন্য 80,000 টাকা দিতে হয়। এই 80,000 টাকা ধরুন আজকে, যেদিনকে যখন ভ্যালু ছিল $1 সমান 80,000, তার মানে তখন কত দিতে হতো, তাহলে এটা ডিভাইডেড বাই 80, মানে একটা শূন্য, 80,000 ডিভাইডেড বাই 80, মানে এটা কেটে গেল, তার মানে এটা $1,000 দিতে হতো, মানে অ্যাকচুয়ালি $1,000 মাইনে পেত, ঠিক আছে। এখন যদি তার মানে ডিভ্যালুয়েশন করে, সরকার যদি ডিভ্যালুয়েশন করে, তাহলে কি হবে, তার মাইনে, তার মানে এখন তাকে কত দিতে হবে, তাকে দিতে হবে 80,000 ডিভাইডেড বাই 90, 8 9 72 80, তারপর শূন্য নিয়ে নিলাম, 8 9 72, 8 9 72, মানে এইরকম আগে যেটা $1,000 দিচ্ছিল, সেই পরিমাণই মাইনে থাকবে, মাইনে কিন্তু তার কমছে না, কিন্তু তাকে $888 দিলেই হয়ে যাবে। এই জন্য অনেক সময় সরকার, যাতে বৈদেশিক বিনিয়োগ বেশি করে হয়, তার জন্য অনেক সময় সরকার ডিভ্যালুয়েশন করে। এর উল্টোটা দেখতে পারো, যদি ধরে নাও এই $1 সমান 80 থেকে যদি $1 সমান 70 হয়ে যায়, আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, 85 হয়ে যায়, তাহলে বুঝতে পারো তোমাদের পার্থক্যটা, 50 হয়ে যায়, তাহলে দেখো 80,000 ছিল, তাহলে 80,000 মাইনেই তোমায় দিতে হবে, তার জন্য 50, 5 দিয়ে 5 কে 5 6 7 8 5 30, 5 6 30, তাহলে এখন তোমায় $1,600 দিতে হবে, আগে যেটা $1,000 দিচ্ছে, এখন $1,600 দিতে হবে। তাহলে বৈদেশিক লোককে বেশি টাকা খরচা করতে হবে ভারতের লোক নিয়োগ করার জন্য। তাহলে সে তখন দেখবে কী দরকার ভারতের লোক নিয়োগ করা, ভারতের লেবার বেশি, যেমন ওয়েজ চাইছে, মজুরি চাইছে, তাহলে আমি আমার দেশের লোকই নিয়ে গিয়ে রিক্রুট করবো, তাহলে ভারতের লোক লেবার সেক্ষেত্রে কাজ পাবে না। তো এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট এবং তার ইম্প্যাক্ট, তার যে আমাদের ইকোনমিতে তার প্রভাব পড়ে, তার ব্যাপারটা, এটা একটু তোমাদের বুঝতে সময় লাগবে, বারবার ভিডিওটা দেখতে হবে এবং পড়তে হবে। দেখো এগুলো কনসেপচুয়াল ব্যাপার, একদিনে বুঝতে পারবে না বা একবারে বুঝতে পারবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে এবং বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি কারো কিছু এটা নিয়ে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আমি ক্লাস 11-12 অনলাইনে টিউশন পড়াও, তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো এবং কল করো এই নাম্বারে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।